আমার এই কোর্সে যারা এনরোল হয়েছে 97 জনের মতো। তো এখানে যারা এনরোল হয়েছে এখানে অনেকেই আছে একদম বেসিক লেভেলের, কিছু আছে আবার দেখা গেছে অনেকেই মিড লেভেল, মানে কিছুটা মোটামুটি কাজ জানে। আবার অনেকেই কিছু কাজ করতেছে অনলাইন মার্কেটে। আবার অনেকেই দেখা গেছে যে কয়েকজন হয়তো আমার চেয়ে হয়তো ভালো, এমনও হইতে পারে। তো কয়েক ধরনের আসলেই আছে। তো যার কারণে আমার কোর্স যেহেতু 4টা ক্লাস হবে, তো এই 4টা ক্লাসকে আমি এমনভাবেই করছি যাতে সবার জন্যই একটা ভালো আউটপুট আসে। তো প্রথম যে ক্লাসটা এটা আসলে একটু বেসিক টাইপের, এটা আসলে সবার জন্যই যাতে খুবই ইম্পর্টেন্ট হয়, বা যারা একদমই নতুন বেসিক টাইপের যারা আছে তাদের জন্য যেন কাজে লাগে, এবং যারা একটু হয়তো অনেকেই জানে এই কাজগুলা তাদের কাছে হয়তো একটু খারাপ লাগতে পারে যে আজকের ক্লাসটা হয়তো ভালো হইলো না, কিন্তু এটা যারা বেসিক লেভেলে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি অনেক কিছু মানে জানেন, আমি যেটা শিখাচ্ছি এটা আপনি জানেন, হয়তো সেটা ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যেটা জানেন হয়তো অন্য কেউ জানে না। তো এটা একটু কনসিডার করবেন। তো আজকের যে ক্লাসটা হবে এটা আসলে ডিজাইনের মূলমন্ত্র কোর্স ক্লাস 1, কি ধরনের ডিজাইন নিয়ে কাজ করবেন। এটা কিন্তু সবাই জিজ্ঞাসা করে আমাকে যে আসলে কি ধরনের ডিজাইন নিয়ে কাজ করব ভাইয়া। তো ডিজাইনের সেক্টরটা কিন্তু অনেক বড়। তো আসলে কি ধরনের নিয়ে কাজ করবেন বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বা কি ধরনের ডিজাইন করবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার গোলটা যদি আপনি সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি ডিজাইনে আপনি সাকসেস হইতে পারবেন না। সেটা হইতে পারে লোকাল মার্কেট হোক বা কোম্পানির ক্ষেত্রে হোক বা আপনি কোনো ফ্রিল্যান্স মার্কেট হোক। তো এটা প্রথমত খুবই বেসিকদের জন্য এবং কি সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে আমি কি ধরনের ডিজাইন নিয়ে কাজ করব। যদিও এটা বেসিক টাইপের, তো এটা সবার জন্য খুবই ইফেক্টিভ হবে আমি মনে করি। যে আসলে আপনি যদি প্রথমেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন যে আমি এই ক্যাটাগরি নিয়ে ডিজাইন করব, তাহলে কিন্তু আপনি অনেকটাই অন্যদের চেয়ে আগায় যাবেন। দেখা গেছে অনেকটা কি করে এক এক সময় এক এক ধরনের ডিজাইন করে, এক সময় এটা করতেছে আবার আরেকটা করতেছে, যার ফলে সে এক সময় হতাশ হয়ে যায় যে আমি পারতেছি না বা আমি সাকসেস তো পারছি না। তো আসলে কেন হচ্ছে না? কারণ তিনি আসলে কোনোটাই সিলেক্ট করতে পারে না যে আমি এটা নিয়ে কাজ করব, আমি এখান থেকে সাকসেসটা আনবো যতই কিছু হোক। কারণ এই সেক্টর নিয়ে কি কাজ করে না? অবশ্যই করে। তো আমি এখান থেকে সাকসেস আনবো। তো আমি এখানে বেশ কয়েক ধরনের যে ডিজাইন আছে সেই কাজগুলো আমি এখানে শো করব। তো আমি এখানে গ্রাফিক্স ডিজাইনের ধরন, এখানে 7 ধরনের গ্রাফিক্স ডিজাইন একটা লিস্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড আইডেন্টি গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, তারপরে ইউআই ইউএক্স ডিজাইন, পাবলিকেশন, তারপর প্যাকেজিং, মোশন গ্রাফিক্স ডিজাইন, আর্ট, ইলাস্ট্রেশন। ঠিক আছে। তো এখানে আসলে এক একটা ক্যাটাগরির ভিতরে কিন্তু আরো অনেক সাব ক্যাটাগরি আছে। তো এইগুলা একটা ক্যাটাগরি, এর ভিতর কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে, মানে টেমপ্লেট বলেন যে অনেক ধরনের ডিজাইন আছে। যেমন ব্র্যান্ড আইডেন্টিটির ভিতর কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে, মার্কেটিং এর ভিতর কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে। তো আপনি এখানে কিন্তু এটা গেলো একটা মূল ক্যাটাগরি, এর ভিতরে আরো অনেক সাব ক্যাটাগরি হিসেবে ডিজাইন আছে। তো আসলেই একজন ডিজাইনার মোটামুটি সবই ধারণা থাকাটা জরুরি, কিন্তু আসলেই একজন ডিজাইনার কিন্তু সবগুলাতে এক্সপার্ট হয় না, নির্দিষ্ট একটা থেকে 2টা ক্যাটাগরিতে কিন্তু এক্সপার্ট হয়। তো আমরা প্রথমত যেটা দেখতে পাচ্ছি যে প্রথম যে লাইনটা আছে ব্র্যান্ড আইডেন্টি গ্রাফিক ডিজাইন, এটা কিন্তু সব ধরনের ডিজাইনারই লাগবে। সে যে কোনো ক্যাটাগরি নিয়ে ডিজাইন করুক না কেন, সে প্যাকেজিং ডিজাইন করুক অথবা মোশন গ্রাফিক্স নিয়ে ডিজাইন করুক অথবা ইউআই ইএক্স নিয়ে ডিজাইন করুক, কিন্তু তার ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনটা শিখতে হবে। এই ব্র্যান্ড আইডেন্টিটির ভিতর কি কি ধরনের ডিজাইন আছে সেটা তো আমাদের জানতে হবে। যারা একদমই বেসিক তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি যে যারা ব্র্যান্ড আইডেন্টি, এটা কিন্তু সবারই শিখতে হবে। তো আমরা দেখি ব্র্যান্ড আইডেন্টির ভিতর আসলে কি কি ধরনের ডিজাইন করতে হয়। তো ব্র্যান্ড আইডেন্টি গ্রাফিক ডিজাইনের ভিতর যে আসলে যেটা খুবই খুবই প্রয়োজন এবং কি অনেকেই যেটা করে একদম সহজ একটা ডিজাইন, সেটা হলো বিজনেস কার্ড। বিজনেস কার্ড কিন্তু আপনি যদি ডিজাইন শিখে থাকেন প্রথমে কিন্তু বিজনেস কার্ড দিয়ে অনেকেই শুরু করে। কারণ বিজনেস কার্ড এটা আসলে প্রত্যেকটা কোম্পানির জন্য কিন্তু লাগে। আপনি যদি একটা কোম্পানিতে জব করেন, ব্র্যান্ড আইডেন্টি কেন সবার ক্ষেত্রে লাগে সেটা আগে বলি। ব্র্যান্ড আইডেন্টি এমন একটা মানে যে ডিজাইনগুলো সেটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে লাগবে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য এটা লাগে। যেমন বিজনেস কার্ড, আপনার যদি যে কোম্পানিতেই জব করেন না কেন সেখানে কিন্তু এমপ্লয়ি থাকবে, তো এমপ্লয়ির জন্য কিন্তু বিজনেস কার্ড করতে হবে।
তো আপনি যেহেতু ডিজাইনার হিসেবে যদি নিয়োগ হন, তাহলে কিন্তু অবশ্যই এমপ্লয়ির জন্য বিজনেস কার্ড ডিজাইন করতে হবে। তেমনিভাবে যদি আপনি কোনো ছোটোখাটো প্রতিষ্ঠানও হয়ে থাকে, সেটা দোকান হইতে পারে বা কোনো ধরনের ভিজিটিং কার্ড, কিন্তু এটা সর্বক্ষেত্রেই প্রয়োজন পড়ে, বা পার্সোনাল ক্ষেত্রেও কিন্তু বিজনেস কার্ড অনেকেই নিজের পরিচিতি হিসেবে কিন্তু তৈরি করে। তো অবশ্যই আপনাকে বিজনেস কার্ড ডিজাইনটা শিখতে হবে। তারপরে যদি আসি লেটার হেড, এটা কোম্পানির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনো লেটার যখন কাউকে প্রসেস করে সেন্ড করা হয় বা বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু লেটার হেড বা প্যাড হিসেবে আমরা যেটাকে চিনি, আমরা হয়তো লেটার হেডটা অনেকেই হয়তো বুঝবো না, কিন্তু প্যাড হিসেবে কিন্তু সবাই চিনে যে প্যাড। তো আসলে লেটার হেড বা প্যাড ডিজাইন কিন্তু এটা প্রত্যেকটা কোম্পানির জন্য প্রয়োজন পড়বে। তো আপনি যদি কোম্পানির জন্য, আপনার তো অবশ্যই ডিজাইনার হতে হবে, কিন্তু আপনাকে কোম্পানির ওয়ে কাজ করার জন্য। আপনি এমন না যে আপনি লোগো ডিজাইন শিখলেন, আপনি আর কিছু শিখবেন না, লোগো ডিজাইন দিয়ে শুধু ফ্রিল্যান্সিং করবেন, কিন্তু আপনার তো ফ্রিল্যান্সিংয়ে একসময় সাকসেস নাও আসতে পারে, বা আপনি ওইরকম আপনার ক্যাপাবিলিটি নাও থাকতে পারে। তখন তো আপনার জবের জন্য চেষ্টা করতে হবে, যেন আমি কোনো বাংলাদেশ মার্কেটে বা বাইরের কোনো কান্ট্রির একটা কোম্পানির সাথে জব করব, অথবা আমি বাংলাদেশের যে কোনো একটা কোম্পানিতে চাকরি করব, অথবা আমি কোনো প্রেসে চাকরি করব, হতে পারে না? তো আপনাকে যদি, আপনি যদি লোগো নিয়ে থাকেন, লোগো কি একটা কোম্পানির জন্য সবসময় লাগে? কখনোই লাগে না। লোগো একটা কোম্পানির জন্য প্রথমতই লাগে, মানে যে কোম্পানি কখনো যদি রান করে তখন এই লোগোটা লাগবে। তো অবশ্যই আপনাকে লেটার হেড ডিজাইন করতে হবে। তারপর স্টেশনারি যে ডিজাইন, স্টেশনারি ডিজাইনের ভিতর কি কি পড়ে, তো যেটা নিয়ে বলতেছিলাম যে স্টেশনারি ডিজাইন, এটার আন্ডারে অনেকগুলা ডিজাইন আছে, যেমন ইনবিলাপ আছে, তারপরে যে বিভিন্ন এমপ্লয়ি কার্ড আছে, যেমন এমপ্লয়ির ডিজাইন থাকতে পারে, তারপরে আরো বিভিন্ন ধরনের, এটা সার্চ করলে হয়তো পেয়ে যাবেন যে স্টেশনারি ডিজাইনের ভিতরে আসলে কি কি পড়ে। তো এটাও কিন্তু আপনাকে ডিজাইন শিখতে হবে যে এটার আন্ডারে কি কি পড়ে। তারপরে লোগোর ক্ষেত্রে আমি যেটা বলবো যে লোগো, আপনি যদি লোগো ডিজাইনার নাও হন, আপনাকে বেসিক একটা ডিজাইনের আইডিয়া থাকতে হবে যে একটা লোগো কেমন হইতে পারে। লোগো আসলে এটা কোম্পানি যখন একটা মেক করে, যেমন একটা কোম্পানি রান করবে, তখন কিন্তু লোগো লাগে। তারপরেও আপনাকে ব্র্যান্ড আইডেন্টিটির ভিতর যেহেতু গ্রাফিক্স, যে ব্র্যান্ড আইডেন্টি গ্রাফিক ডিজাইনের ভিতর যেহেতু লোগোটা থাকে, তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো একটু ধারণা থাকতে হবে, যেমন বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করতে হয়, এটা সাইজ কেমন, লেটার হেড ডিজাইন কেমন, বা স্টেশনারি ডিজাইনের ভিতর যেমন ইনবিলাপ থাকতে পারে, তারপরে মক ডিজাইন থাকতে পারে, বিভিন্ন কি বলে ব্যাচের ডিজাইন হতে পারে, বা ইয়া এমপ্লয়ি কার্ড থাকতে পারে। তারপরে বিভিন্ন, আসলে একটা কোম্পানির যে আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন বের করবে, যেমন গিফট হিসেবেও বের করতে পারে, যেমন মক গিফট করবে, বা প্যাট, বিভিন্ন ডায়েরি থাকতে পারে। তো এইগুলো আসলে স্টেশনারি ডিজাইনের ভিতরে পড়ে। তো এইগুলো আপনাকে একটা ধারণা থাকতে হবে, এবং কি লোগো ডিজাইনের একটা আইডিয়া থাকতে হবে যে লোগো কিভাবে জেনারেট করতে হয় বা লোগো কিভাবে ডিজাইন করতে হয়, এটা একটা ধারণা থাকতে হবে। তো ব্র্যান্ড আইডেন্টি এটা সবার শিখতে হবে, সবারই জানা থাকতে হবে। এই ব্র্যান্ড আইডেন্টির বেশ ডিজাইনগুলো আছে, যেমন বিজনেস কার্ড, লেটার হেড, ইনভিলাপ, এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকেও কিন্তু আপনি শিখতে পারবেন খুব সহজেই, আমি মনে করি। তো আমরা পরবর্তীতে যদি আসি, তাহলে এটা ব্র্যান্ড আইডেন্টি গ্রাফিক্স ডিজাইন, এটা কিন্তু একটা মূল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কিন্তু এই বিজনেস কার্ড এগুলা। তো আপনাকে কিন্তু মূল ক্যাটাগরি ব্র্যান্ড আইডেন্টি এটি কিন্তু অবশ্যই শিখতে হবে। এটার আন্ডারে যতগুলো ডিজাইনের সাব ক্যাটাগরি আছে সবগুলোই কিন্তু আপনাকে জানা থাকতে হবে। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, বা আপনি যদি চান যে না আমি একজন গ্রাফিক্স ডিজাইনার যদি পরিচিত দিতে চান, তাহলে কিন্তু এই ডিজাইনগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো পরবর্তীতে যেটা আসবো সেটা হলো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং গ্রাফিক্স ডিজাইন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমি বলবো। কারণ ইম্পর্টেন্ট কেন, সেটা হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে এই ক্যাটাগরিটা কেন ইম্পর্টেন্ট। মার্কেটিংটা কি আসলে সেটা আপনাকে বুঝতে হবে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান। কারণ আপনার মার্কেটিং, আপনার কোম্পানি যদি মার্কেটিং না করা হয়, সেটা যদি বিজ্ঞাপন বা কোনো পাবলিশ না করা হয়, সেটা কিন্তু কেউ জানবে না। সাপোজ মনে করেন যে আপনি একটা রেস্টুরেন্টের ছোটোখাটো বিজনেস শুরু করলেন, এলাকাতেই শুরু করলেন। তো এটা আপনি একটা ফেসবুকে হয়তো আপনি একটা বিজনেসের নিয়ে একটা পেজ খুলতে পারেন। তো আপনি যদি সেখানে যদি আপনি কোনো মার্কেটিং না করেন যে আমাদের এখানে এই ধরনের প্রোডাক্ট আছে, এত % ডিসকাউন্ট, বা আমরা এই সার্ভিস দিচ্ছি, বা এরকম প্রোডাক্ট দিচ্ছি, বা আমাদের এখন খুব ভালো ভালো ফুড আছে, একদম ন্যাচারাল ফুড, তো আপনি যদি এগুলো মার্কেটিং না করেন, তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনার প্রোডাক্টটাই ভালো, বা আপনার জিনিসটাই নিলে আমার জন্য ভালো হবে। তো অবশ্যই মার্কেটিং করতে হবে।
আপনি যদি মার্কেটিং না করেন তাহলে আপনার বিজনেসটা গ্রো হবে না। তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু মার্কেটিং করে, কারণ কোনো কোম্পানি কিন্তু মার্কেটিং ছাড়া কিন্তু গ্রো করতে পারে না। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই যে বিকাশ বিকাশ কি পরিমাণ মার্কেটিং করছে। যদি আপনি রাস্তায় দেখেন যে একটা পিঙ্ক কালারের একটা ব্যানার আছে, ঠিক আছে, সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনার মনের ভিতরে একটা কনসেপ্ট আইসে পড়বে যে এটা মনে হয় বিকাশের একটা ব্যানার হইতে পারে। কারণ তাদের যে ব্র্যান্ডিং, মানে তারা যে মার্কেটিংটা করছে প্রত্যেকটা অঞ্চল বা প্রত্যেকটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কিন্তু মার্কেটিং করা যায়। তো যে কোম্পানি যত ধরনের মার্কেটিং করবে সে কিন্তু ততটা গ্রো হবে এবং কি সবাই সেটা সম্পর্কে ধারণা পাবে। তো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং গ্রাফিক ডিজাইনটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনারদের কিন্তু এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যদি কোনো লোগোর ডিজাইন নিয়ে কাজ করেন, হয়তো বা আপনি কোনো আর্ট ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে পারেন বা অন্য ক্যাটাগরি নিয়ে ডিজাইন করতে পারেন, কিন্তু আপনার মার্কেটিং যে ম্যাটেরিয়ালসের ডিজাইনগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আমি মনে করি। কারণ আমি তখন এক্সাম্পল দিছি যে আপনি যদি কোনো কোম্পানিতে জয়েন করেন তাহলে কিন্তু অবশ্যই সেই কোম্পানির কিন্তু একটা মার্কেটিং করতে চাবে যে আসলেই আমার মার্কেটিং এই প্রোডাক্টটা লাগবে বা এখন এই জিনিসটা দিয়ে মার্কেটিং করব। তো এই মার্কেটিং ম্যাটেরিয়ালসের ভিতর যে ডিজাইনগুলো থাকে সেগুলোর একটা লিস্ট করছি। তো আপনি এখান থেকে বেস্ট একটা আইডিয়া পাবেন যে আসলে মার্কেটিং ম্যাটেরিয়ালস ডিজাইনের ভিতর আসলে কি কি পড়ে বা কি কি ডিজাইনগুলো হয়ে থাকে। তো আমরা প্রথমতই যেটা বলবো ফ্লায়ার এটা কিন্তু খুবই ইফেক্টিভ, এটা সবাই লাগে, মানে এবং কি ইন্টারনেট যদি সার্চ করেন তাহলে হাজার হাজার ফ্লায়ার পাবেন। তো বাংলাদেশে আসলে ফ্লায়ার নামে আসলেই তেমন কোম্পানিরা বুঝে না, তো মানে তারা লিফলেট নামে এটা কি বেশি আর কি বলে থাকে যে লিফলেট ডিজাইন করব এরকম বলে থাকে। তো ফ্লায়ারটা আসলেই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকেই এটা কি ধরনের মার্কেটিং একটা ডিজাইন সেটা যদি এক্সপ্লেন করি হয়তো অনেকেই জানেন। তো এটা আসলে একটা প্রিন্ট ডিজাইন, এটা প্রিন্ট করে আসলে মার্কেটিং করা হয়। হয়তো দেখা গেছে তার প্রোডাক্টের কোনো কিছু নিয়ে একটা ডিজাইন করে সেটা আর কি প্রিন্ট করার পরে সেটা তাদের যে বিজ্ঞাপন করা হয় বিভিন্ন জায়গায় জায়গায় অথবা যে কোনোভাবে সেটা বিজ্ঞাপন করতে পারে। তেমনিভাবে পোস্ট কার্ডেরও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আসলেই আমাদের দেশে তেমন একটা চলে না, পোস্ট কার্ড ডিজাইনটা তেমন একটা চলে না, কিন্তু আপনি বাইরে যদি কান্ট্রি ফলো করেন, যদি আপনার ফ্রিল্যান্স চিন্তা করেন যে আমি ফ্রিল্যান্সিং করবো, তাহলে পোস্ট কার্ড ডিজাইনটা কিন্তু খুবই এটা অনেক চলে আর কি। ফ্লায়ারও অনেক চলে, পোস্ট কার্ডও চলে। তারপরে আসি পোস্টারটাও একটা মার্কেটিং ম্যাটেরিয়ালসের ভিতর পড়ে। আপনারা রাস্তাঘাটে দেখবেন এবং বিদেশে সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের পোস্টার হইতে পারে, সেটা হইতে পারে বিভিন্ন ধরনের মুভি পোস্টার হইতে পারে বা বিভিন্ন আপনার ইলেকশন পোস্টার হইতে পারে, যে কোনো ধরনের কিন্তু পোস্টার হইতে পারে বা মিউজিক নিয়ে পোস্টার হইতে পারে। তারপর ব্যানার জিনিসটা কিন্তু আমি আসলেই আপনারা হয়তো সবাই বুঝেন, এখানে অনেকেই মিড লেভেলে আছে, বেসিক লেভেলে আছে, আবার অনেক অ্যাডভান্স লেভেলেরও আছে। তো আমি ব্যানার্স আসলে অত সহজভাবে এক্সপ্লেন কিভাবে করবো যে আসলে ব্যানার্স আসলে জানেন তো যে আসলে ব্যানার্সগুলো কি কি। তো এটা আসলে মার্কেটিং মেটেরিয়ালসের ভিতর পড়ে যে ব্যানার ডিজাইনগুলো আসলেই কি ধরনের হয়। এটা যদি একটু গুগল সার্চ করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তারপরে বিলবোর্ড আছে, এবং কি বিলবোর্ড এটা তো দেখেনি রাস্তাঘাটে বা বিভিন্ন আপনি যখন যাবেন তখন বড় বড় বিলবোর্ড থাকে। তারপরে বিভিন্ন ব্যানার তো থাকে। তারপরে আছে ব্রোশিওরটা এটাও খুবই ইফেক্টিভ মার্কেটিং মেটেরিয়ালসের ভিতর, কারণ প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন ধরনের ব্রোশিওর ডিজাইন করে। সেটা হইতে পারে ট্রাইফোল্ড ব্রোশিওর হইতে পারে, বিফোল্ড ব্রোশিওর হইতে পারে, তারপরে 16 পেজ ব্রোশিওর হইতে পারে, বিভিন্ন পেজের ব্রোশিওর হয়। ঠিক আছে, ব্রোশিওর, ফ্লায়ার, পোস্ট কার্ড এগুলা খুবই খুবই মার্কেটিং মেটেরিয়ালসের ভিতর অন্যতম আর কি। তারপরে আছে নিউজ পেপার অ্যাড, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড অ্যাডস। এটা বর্তমান সময়ে খুবই একটা ট্রেন্ডিং ধরতে গেলে, কারণ সোশ্যাল এদিকে মানুষ ফোকাস করছে, যার কারণে এই ডিজাইনগুলো খুবই চলতেছে। যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট হইতে পারে বা সেটা ফেসবুকেও পোস্ট করতে পারে, টুইটারে পোস্ট করতে পারে, ইনস্টাগ্রাম পোস্ট করতে পারে। তারপরে ওয়েব ব্যানার আছে, বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি তখন কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার দেখতে পারি, যেমন অ্যাডগুলা দেখতে পারি, সেগুলা কিন্তু এই মার্কেটিং ম্যাটেরিয়ালসের ভিতরই পড়ে। তারপরে আসে ভিজুয়াল ওয়ার্ডস, এটা আসলে বিভিন্ন বিভিন্ন গাড়ির সাথে আসলে এক ধরনের ডিজাইন করা হয়,
গাড়ির সাথে যে নাম লেখে নাকি কেমন একটা, এটা আমি আসলে কখনো করিনি, কিন্তু এই ডিজাইনটা অনেক ট্রেন্ডিং আছে, এটাও চলে। তারপরে রোল আপ ব্যানার বা স্ট্যান্ড বা এক্স ব্যানার, যেটা সবাই চিনে, সেটাও এক ধরনের এর ভিতর পড়ে। আরও কয়েক ধরনের মার্কেটিং ডিজাইন আছে, সেগুলো হয়তো আমি অ্যাড করি নাই, কিন্তু মেইন যে মার্কেটিং মেটেরিয়ালসের ভিতর আছে, যে ডিজাইনগুলো আছে, যেগুলো করলে আপনি যদি আপনি সাপোজ মনে করেন যে আপনি যদি মার্কেটিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করেন, তাহলে আপনি যদি এই যে আমি কয়েকটা যে আইটেম দিয়েছি, এই কয়েকটা আইটেম নিয়ে যদি কাজ করেন, তাহলে আমি মনে করি আপনি খুব সহজেই সাকসেস হতে পারবেন। তো আমি মার্কেটিং মেটেরিয়ালস নিয়ে ডিসকাস যতটুকু করছি এনাফ। তো আমরা পরবর্তী যে ক্যাটাগরি আছে সেটা নিয়ে আলোচনা করি, সেটা হলো ইউজার ইন্টারফেস, ইউআই গ্রাফিক্স ডিজাইন। এটা আসলেই এটা কিন্তু একটা বড় সেক্টর। ইউআই ইউএক্স যে ডিজাইন, ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপেরিয়েন্স, এটা কিন্তু খুবই বড় একটা সেক্টর। সেখানে আছে ওয়েবসাইট ডিজাইন, আছে অ্যাপ ডিজাইন আছে। তো আপনি চাইলে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটের টেমপ্লেটগুলো আছে, টেমপ্লেট কিন্তু আমি তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই ফটোশপ, পাশাপাশি এখন এক্সডি নামছে, অ্যাডোবি এক্সডি, এটার কাজটা হয়তো আপনাকে শিখতে হবে, কিন্তু এটার ফিউচারটা কিন্তু অনেক ভালো। এটা কেউ যদি বলে যে আমি কি ক্যাটাগরি নিয়ে কাজ করব, আমি প্রথমত বলি যে যদি ইউআই ইউএক্স এর কাজ করতে পারেন, এটা কিন্তু অনেক ভালো হবে। এটা ফিউচারে আপনি অনেক ভালো সফলতা অর্জন করতে পারবেন আমি মনে করি। এখানে আমি আমার যে কোর্সে যারা এনরোল করছে, এর ভিতর এক ভাইকে শুনলাম যে এইচটিএমএল নাকি আরো অনেক কিছুই পারে। তো আমি তাকে বলবো যে যদি আপনি কখনো ইউআই ইউএক্স এর দিকে মুভ করতে পারেন, তাহলে অনেক ভালো হবে। কারণ একজন ডিজাইনার যখন একটা কাজ করবে, একটা ডিজাইন করবে, যেমন একটা অ্যাপ ডিজাইন করবে, সেটাকে যদি ডেভেলপের অনেক কিছুই জানা থাকে, তার জন্য অনেক সুবিধা হয়। যেমন ওয়েবসাইট ডিজাইন করবে, সে যদি এইচটিএমএল বা ওয়ার্ডপ্রেস মানে যেগুলো আছে সেগুলো যদি কেউ জানে, তাদের জন্য খুবই বেনিফিট হয়। তো আপনি যদি এরকম চিন্তা থাকে যে না আমি ইউআই ইউএক্স নিয়ে কাজ করব, তাহলে এইদিকে মুভ করতে পারেন। এটা ভবিষ্যৎটা অনেক ভালো, আমি যতটুকু দেখতে পাচ্ছি যেটা অনেক ভবিষ্যৎ ভালো। তো এই দিকে মুভ করতে পারেন। তো এরপরে আসি যেটা পাবলিকেশন গ্রাফিক ডিজাইন। পাবলিকেশন গ্রাফিক ডিজাইনটা বলতে আসলে আমরা বিভিন্ন ধরনের বুকস, মানে মাল্টি পেজ, মূল কথা হলো পাবলিকেশন গ্রাফিক্স ডিজাইন বলতে আমি সাধারণত যেটা বুঝি যে মাল্টি পেজের ডিজাইনগুলো। মাল্টি পেজ, অনেকে হয়তো বলতে পারে যে মাল্টি পেজ তো ব্রোশিওরও, তো এর ভিতর আসলে ব্রোশিওরটা তেমন একটা মাল্টি পেজ না, সেটা তো অল্প কয়েকটা পেজে হয়। তো পাবলিকেশনের যে আন্ডারে পড়ে সেটা হলো বই, বুকস ডিজাইনগুলো যে থাকে, বইয়ের যে অনেকগুলো পেজ থাকে, এগুলো সাধারণত ইনডিজাইনে বেশি করা হয়, ইনডিজাইনে করার চেষ্টা করবেন। তো বুকস আছে, নিউজ পেপার আছে, বিভিন্ন ধরনের যে বড় বড় নিউজ পেপার, যেমন আপনি যদি প্রথম আলোকে ফলো করেন, সেখানে দেখবেন যে কয়েকটা পেজ, অনেক বড় বড় পেজ, এবং কি সেই পেজে বিভিন্ন ধরনের কিন্তু ইমেজ ব্যবহার করে, ছবি ব্যবহার করে, বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্যবহার করে। সেগুলো কিন্তু আপনি ইলাস্ট্রেটর করতে পারবেন না, বা ফটোশপে কিন্তু আপনি করতে পারবেন না। কারণ এটা আসলে ইলাস্ট্রেটরে দেখা গেছে যে আপনি যখন 2-3টা ছবি অ্যাড করবেন, তখন আপনার ফাইলটা ভারী হয়ে যাবে, কিন্তু ইনডিজাইনে সেটা হয় না। তো মাল্টি পেজের ডিজাইনগুলো ইনডিজাইনে করা হয়। এই পাবলিকেশন যত ডিজাইনগুলো আছে, যদি আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনাকে ইনডিজাইন শিখতে হবে। এটুকু মনে রাখতে হবে যে আমি যদি পাবলিকেশন গ্রাফিক ডিজাইনের কিছু ডিজাইন নিয়ে যদি আমি কাজ করি, এই ক্যাটাগরি নিয়ে যদি আমি কাজ করি, তাহলে অবশ্যই আমাকে ইনডিজাইনে এক্সপার্ট হইতে হবে। যেমন বুকস আছে, নিউজ পেপার আছে, নিউজ লেটার আছে, অ্যানুয়াল রিপোর্ট, মানে প্রত্যেকটা কোম্পানির যে বাৎসরিক একটা রিপোর্ট থাকে, তারপর ম্যাগাজিন থাকে, ক্যাটালগ, প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন ক্যাটালগ থাকতে পারে, প্রোডাক্টের ক্যাটালগ থাকতে পারে। তারপরে দেখা গেছে ব্রোশিওরগুলাও সাধারণত আপনি দেখবেন যে ইনডিজাইনেই সবাই করে, ইলাস্ট্রেটর বা ফটোশপে করে না। মূল কথা, মাল্টি পেজের ডিজাইন যদি করতে চান, পাবলিকেশন গ্রাফিক্স নিয়ে যদি কাজ করতে চান, যেমন বুকস, তারপর নিউজ লেটার, ম্যাগাজিন, ব্রোশিওর, তাহলে আপনাকে অবশ্যই ইনডিজাইন শিখতে হবে। তো এই ক্যাটাগরি নিয়ে আপনি যদি মনে করেন যে ফিল করেন যে আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করব, তাহলে আপনাকে এটার দিকে মুভ করতে হবে। এরপরে আসি প্যাকেজিং গ্রাফিক্স ডিজাইন। তো প্রথমত যেটা বলবো যে আসলে প্যাকেজিং গ্রাফিক ডিজাইনার খুবই কম পাওয়া যায়। আমরা যদি অনলাইন বা ফেসবুক গ্রুপে যদি আপনি দেখেন যে আসলে প্যাকেজিং ডিজাইনার আসলে খুবই কম। তো আপনি যদি চান যে আমি এই দিকে আমার কেরিয়ারটা নিয়ে যাব, তাহলে এটা খুবই একটা
ভালো আমি বলবো, কারণ এখানে যেহেতু কম্পিটিটর কম, কিন্তু এখানে আবার অনেকেই যায় না, কারণ এটা একটু ক্রিটিক্যাল টাইপের, যেমন বিভিন্ন ধরনের মাপের বিষয়টা খুবই একটু দেখা গেছে যে একটা ভাই যদি বা কেউ পার্সন যদি তার সাথে যদি শেখা যায় তাহলে একটু সুবিধা হয়। এমনি আসলেই মাপ জুপের যে বিষয়গুলো এগুলো একটু জানাটা অনেকটাই একটু কঠিন মনে হয়। যেমন বক্স আছে, বিভিন্ন বোতল ডিজাইন, লেবেল ডিজাইন, ব্যাগ ডিজাইন বা বিভিন্ন ধরনের প্যাকেট। প্যাকেট তো বিভিন্ন ধরনের থাকতে পারে, যেমন আপনার প্যাকেজিং এর যে প্যাকেটগুলো থাকে, যেমন চিপস, তারপরে চানাচুর, আর অত ধরনের যে প্যাকেট থাকে, তো এইগুলা ডিজাইনের একটা মেজারমেন্ট আছে। তো আসলে যদি আপনি কিছুদিন রিসার্চ করেন অবশ্যই এটা ইজি হয়ে যাবে। তো আপনি যদি এই ক্যাটাগরি নিয়ে ডিজাইন করেন বা আপনার কেরিয়ারটা যদি এই দিকে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আমি বলবো যে এটার ফিউচারটা খুবই ভালো। এবং কি আপনি যদি, আমি এটা নিয়ে কাজ করার একসময় ইচ্ছা জাগছিল, তখন আমি রিসার্চ যখন করছি, তো এখানে আসলে কম্পিটিটর একটু কম। এখানে যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে আপনি সাকসেসটা খুবই তাড়াতাড়ি পাবেন আমি মনে করি। তো প্যাকেজিং ডিজাইন কাজ শিখতে হলে আপনাকে বিভিন্ন ধরনের এই বক্স, বোতল, লেবেল, প্যাকেট ইটিসি এগুলো আপনার মেজারমেন্টগুলো সম্বন্ধে ভালো একটা আইডিয়া থাকতে হবে, বা মেজারমেন্ট সম্পর্কে অবশ্যই আপনার একটা ভালো নলেজ তৈরি করতে হবে। তো পরবর্তী স্লাইডে যদি আমি যাই, তো মোশন গ্রাফিক্স ডিজাইন। তো মোশন গ্রাফিক্স ডিজাইনটা আসলে কি সেটা আমি যদি শর্টলি বলি, যে মোশন গ্রাফিক্স ডিজাইন এটা আসলে প্রত্যেকটা ডিজাইনারই এখন প্রয়োজন আমি মনে করি। একসময় আমি ভাবতাম যে আমি আমার এক সিনিয়র ভাইকে বলছিলাম যে আমি কি ক্যাটাগরি নিয়ে কাজ করব, সে বলছিল যে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করো। তো আমি তখন ভাবছি যে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করব, তখন আমি ওইদিকে মুভ করিনি। কিন্তু এখন বর্তমানে দেখতেছি যে মোশন গ্রাফিক্স ডিজাইনটা খুবই এখন দরকার পড়তেছে, কারণ মোশন গ্রাফিক্স ডিজাইনের ভিতর কি কি পড়ে? অ্যানিমেটেড লোগো প্রয়োজন পড়ে, একটা কোম্পানির লোগো অ্যানিমেটেড করতে চায় অনেকেই, সেটা ক্লায়েন্ট হতে পারে বা যে কোনো কোম্পানি হইতে পারে, যেমন আমাদের কোম্পানি হইতে পারে, বা বাংলাদেশি প্রায় কোম্পানি কিন্তু অ্যানিমেট লোগো তৈরি করতে চায়। কেন করতে চায়? কারণ প্রত্যেকটা কোম্পানিরই একটা ইউটিউব চ্যানেল থাকে বা বিভিন্ন ভিডিও অ্যাডভার্টাইজিং করে, যার কারণে ওখানে অ্যানিমেট লোগোটা প্রয়োজন পড়ে। তারপরে ট্রেলার্সের জন্য, বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য খুবই মোশন গ্রাফিক্স প্রয়োজন পড়ে, প্রমোশনাল ভিডিও, টিউটোরিয়াল, তো ব্যানার্স আছে। তা আমি সবচেয়ে যেটা আমি এখন দেখতে পাচ্ছি যে আমরা যদি ইউটিউবে অ্যাডগুলা দেখি, ইউটিউবের প্রায় অ্যাডগুলাই কিন্তু আপনার এখন ভিডিও অ্যাড চলতেছে। আগে বিভিন্ন টেক্সটের অ্যাড চলতো, এখন কিন্তু প্রায় অ্যাডগুলাই কিন্তু ভিডিও অ্যাড চলতেছে। তো এই ভিডিও অ্যাডগুলা কারা তৈরি করে? একজন গ্রাফিক্স ডিজাইনার কিন্তু ভিডিও অ্যাডগুলা তৈরি করে। কারণ আপনি যদি ডিজাইন, একটা আছে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং কিন্তু আলাদা। ভিডিও এডিটিং কি? এই যে আমি যে রেকর্ড করতেছি, এই রেকর্ডের ভিতর অনেক কিছু ভুল থাকবে, সেই ভুল কিন্তু আমি কেটে কেটে ফেলে দিব, এবং কি বাকিটা একটা জয়েন করে আমি পাবলিশ করব, এটাই কিন্তু ভিডিও এডিটিং। এবং কি এর ভিতরে কিছু ইফেক্ট ইউজ করে এটাকে ভিডিও এডিটিং বলা হয়। কিন্তু মোশন গ্রাফিক ডিজাইন কিন্তু আলাদা। যেমন আপনি একটা লোগোকে অ্যানিমেট করবেন, বা আপনার একটা ব্যানার তৈরি করছেন যে 50% ছাড়ে একটা প্রোডাক্ট সেল হচ্ছে, তো এই 50% যে ডিসকাউন্ট আছে সেটাকে কিভাবে অ্যানিমেট করবেন, কিভাবে সেটাকে অ্যানিমেট করে দেখাবেন, বা কোনটাকে হাইলাইট করবেন, বা কিভাবে মোশন করে আসবে, সেই বিষয়গুলা কিন্তু ভিডিও আকারে কিন্তু অ্যাড এখন বেশি চলতেছে। অথবা ভিডিও ব্যানার করার পরে সেটা কিন্তু গিফ, যেটা আসলে আমরা বলি যে গিফ ইমেজ যে থাকে, যে সেই ইমেজটাও কিন্তু আফটার ইফেক্ট দিয়ে তৈরি করে। তো আপনি যদি মোশন গ্রাফিক্স নিয়ে ডিজাইন করেন, এটা সবারই লাগবে। তা আপনি এটাও যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, আলাদা করে তো আর কি মোশন গ্রাফিক ডিজাইনার রাখবে না। একজন গ্রাফিক ডিজাইনার যদি রাখে, তো অবশ্যই সেখানে যদি রিকোয়ারমেন্ট চাবে যে আপনি কি মোশন গ্রাফিক ডিজাইন সম্বন্ধে আইডিয়া আছে কিনা, তো এটা আপনাকে বেসিক নলেজ থাকতে হবে। যেমন আমি মোশন গ্রাফিক্স নিয়ে কিন্তু কাজ করি নাই, কিন্তু আমি এখন বেসিক আফটার ইফেক্ট সম্বন্ধে ভালো একটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি দেখতেছি যে আসলে পরবর্তীতে যদি আমি কাজ করতে যাই তো এটা আমার লাগবে। কারণ আমি ডিজাইন করতে গেলে আমাকে এখন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং ডিজাইন করতে হচ্ছে, সেটা হইতে পারে বিভিন্ন ধরনের গুগল অ্যাডের কথাই বলি, বা বিভিন্ন ওয়েবসাইট অ্যাড হইতে থাকে, তো এবং কি ভিডিও অ্যাড হইতে পারে। তো এই জন্য আপনাকে অবশ্যই মোশন গ্রাফিক্স সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এর জন্য আপনাকে আফটার ইফেক্টের কিছু ধারণা থাকতে হবে, যে আসলে কিভাবে, আপনি যদি অনেক এক্সপার্টও না হন, কিন্তু বেসিক টাইপের আপনাকে একটা অ্যানিমেশন দেওয়ার মতো একটু শিখতে হবে, যে আমি
কাজ চালাই নেওয়ার মতো। যদি আপনি মোশন গ্রাফিক ডিজাইনার নাও হন, যদি অন্য অন্য ধরেন যে মার্কেটিং মেটেরিয়ালস নিয়ে কাজ করবেন অথবা পাবলিকেশন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন বা ইউআই/ইউএক্স নিয়ে কাজ করবেন, তারপরেও আপনাকে মোশনের কিছু কাজ শিখতে হবে। যেমন ব্র্যান্ড আইডেন্টিটির কথা যেটা বললাম, যে ব্র্যান্ড আইডেন্টিটি সবার ক্ষেত্রেই লাগে, তেমনিভাবে মোশন গ্রাফিক্সটাও পরবর্তীতে লাগবে অবশ্যই। এখন হয়তো অতটা লাগতেছে না, কিন্তু পরবর্তীতে আমি মনে করি যে আস্তে আস্তে এটার এটা অনেকটাই আগেই যাবে, যার কারণে আপনাকে এটা মোটামুটি একটা আফটার ইফেক্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো পরবর্তীতে যদি আমি আসি যে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন গ্রাফিক ডিজাইন, তো এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের ভিতরে আসলে এই টি শার্ট ডিজাইনটা পড়ে, মানে এটার ক্যাটাগরি, মানে সাব ক্যাটাগরি হিসেবে টি শার্ট ডিজাইনটা। তো আমি টি শার্ট ডিজাইনটা তেমন ধারণা নাই যে টি শার্ট ডিজাইন আসলে আমি কখনো করি নাই ওইরকম, শুধু আমাদের কোম্পানির জন্য আমি করেছিলাম। তো টি শার্ট ডিজাইন এটার বিজনেসটা অনেক ভালো, বা এটার চাহিদা অনেক ভালো, এটার জন্য আলাদা মার্কেট আছে সেল করার জন্য। তো টি শার্ট ডিজাইন যদি আপনি কেরিয়ার করতে চান সেটাও অনেকটাই ভালো হবে, কারণ আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে টি শার্ট ডিজাইনের বিভিন্ন ধরনের মার্কেট আছে, অনেক ভালো ভালো রেটে সেল হয়। এক একটা টি শার্ট ডিজাইন করলে $20-22 মতো সেল হয়, এবং কি বাংলাদেশেও অনেক বিজনেস আছে যে তারা টি শার্ট ডিজাইন করে নিয়ে প্রিন্ট করে সেল করে। তো আপনি যদি এই দিকে যদি আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকে বা যদি আইডিয়া থাকে যে না আমি টি শার্ট ডিজাইনের উপর হয়তো ভালো কিছু করতে পারবো, তাহলে আমি মনে করি টি শার্ট ডিজাইন নিয়ে আপনি আগাতে পারেন। এবং তারপরে যেটা আসে যে ড্রয়িংয়ের বিষয়টা, এটা আসলে সবাই পারবে না, যেমন আমি ড্রয়িং পারি না, বা আপনি ড্রয়িং যদি না জানেন তাহলে পারবেন না। যদি আপনার ড্রয়িংয়ের কনসেপ্ট যদি আগে থেকে থাকে যে আমি ড্রয়িং আগে থেকে করি, তাহলে আপনাকে বলবো যে আপনি ওয়াটার কালার নিয়ে কাজ করতে পারেন, কারণ ওয়াটার কালার বা বিভিন্ন ধরনের পেইন্টিংয়ের যে কাজগুলো আছে এগুলো অনেক ভালো সেল হয়। এই ধরনের মার্কেটে চাহিদা অনেক বেশি, সবাই করতে পারে না। দেখা গেছে যে ক্রিয়েটিভ মার্কেটে এই ধরনের প্রোডাক্ট বেশি চলে, স্টেতে চলে, তারপরে গ্রাফিক রিভারও মোটামুটি চলে। আবার দেখেছে ফ্রি পিকে আপনার বিভিন্ন ওয়াটার কালার দিয়ে বিভিন্ন ধরনের ইভেন্টের বা বিভিন্ন ম্যারেজ ডের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করে। তো আপনি যদি ড্রয়িংয়ের কনসেপ্ট থাকে বা তাহলে আপনি ওয়াটার কালার ডিজাইন করতে পারেন, এদিকেও কিন্তু আপনি শিফট হইতে পারেন। তো সর্বশেষ, বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই মানুষকে বড় করে তোলে, এটা আমাদের একটা কোম্পানির ডায়লগ, সেটা আমার অনেক ইন্সপায়ারেশন করে। তো এখানে আসলে আমি যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম সেটার সামারি যদি আমি আলোচনা করি, তো আমি এখানে কয়েক ধরনের গ্রাফিক ডিজাইনের ধরন নিয়ে আলোচনা করলাম, যেমন ব্র্যান্ড আইডেন্টিটি, মার্কেটিং অ্যাডভার্টাইজিং গ্রাফিক ডিজাইন, তারপর ইউজার ইন্টারফেস, পাবলিকেশন গ্রাফিক ডিজাইন, প্যাকেজিং গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স ডিজাইন, এবং কি আর্ট ইলাস্ট্রেশন ডিজাইন। তো আপনার কাছে এখন কনফিউজ হয়ে যাইতে পারেন যে আসলে আমি কি ক্যাটাগরি নিয়ে ডিজাইন করব বা কোন ক্যাটাগরি আমার জন্য সুইটেবল হবে। তো এটার উত্তরটা আসলেই এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে যে আসলে আমি কোন ক্যাটাগরি নিয়ে ডিজাইন করব। তো আমি তো প্রথমেই বলছি যে ব্র্যান্ড আইডেন্টি গ্রাফিক ডিজাইনের যে ডিজাইনগুলো আছে, যে বিজনেস কার্ড, যেমন আরও যে সাব ডিজাইনগুলো আছে সেগুলা শিখে ফেলবেন। এটি আপনাকে মাস্ট শিখতে হবে, এটি সম্বন্ধে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে, এটা সারা জীবনের জন্য। তারপরে যেটা আসি যে মোশন গ্রাফিক ডিজাইন, এটাও আপনাকে মোটামুটি একটা ধারণা থাকতে হবে। মোশন গ্রাফিক্সের জন্য অবশ্যই আপনাকে আফটার ইফেক্ট সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, যেমন আপনি যে ডিজাইনগুলো করবেন সেগুলো মোশন দেওয়ার জন্য ইলাস্ট্রেটর থেকে অ্যাডোবি আফটার ইফেক্টে নিয়ে যেতে হবে। তো এই দুইটা মোটামুটি জানা অবশ্যই লাগবে, এবং কি এর ভিতরে আপনি কি নিয়ে কাজ করবেন, মানে এটা তো থাকলোই, এটা তো ওয়ান ক্যাটাগরি, মানে ফার্স্ট ক্যাটাগরি এটা তো থাকবেই, এবং কি সেকেন্ড ক্যাটাগরি আপনি কি নিয়ে কাজ করবেন সেটা হইতে পারে মার্কেটিং হইতে পারে, অথবা ইউআই/ইউএক্স হইতে পারে, বা পাবলিকেশন গ্রাফিক্স হইতে পারে, বা প্যাকেজিং হইতে পারে, বা আর্ট ইলাস্ট্রেশন বা টি শার্ট ডিজাইন হইতে পারে। তো এটা আসলে এক একজনের জন্য এক এক রকম। আসলে কেউ কেউ দেখা গেছে মার্কেটিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে ভালোবাসে, কেউ আছে ব্রোশিওর বিভিন্ন মাল্টি পেজ নিয়ে কাজ করতে ভালোবাসে, আবার কেউ প্যাকেজিং এর প্রতি ইন্টারেস্টিং বেশি, আবার কেউ টি শার্ট ডিজাইনের ইন্টারেস্টিং বেশি। এটা আসলেই আমি বলতে পারবো না যে আপনি এই ডিজাইন নিয়ে কাজ করেন বা এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন। তো আমি কি নিয়ে কাজ করি সেটা যদি বলি,
আমিও এক সময় দ্বিধাদ্বন্দ্বই ছিলাম যে আসলে কি নিয়ে কাজ করব, ইউআই ইউএক্স নিয়ে কাজ করব নাকি প্যাকেজিং নিয়ে কাজ করব। তো আমি মার্কেটিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি। তো মার্কেটিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করার একটাই কারণ যে আমি যে কোম্পানিতে কাজ করি মানে জব করি সেটা আসলে এই মার্কেটিং নিয়ে বেশি কাজ হয়। এবং কি আমি যে বিষয়টা চিন্তা করছি যে আসলেই একটা কোম্পানি চলে কিসের মাধ্যমে, একটা কোম্পানি চলে অবশ্যই মার্কেটিং এর মাধ্যমে। তো একটা কোম্পানি যদি মার্কেটিং না করে তাহলে সেই কোম্পানিটা চলবে না, একসময় বন্ধ হয়ে যাবে। তো এই মার্কেটিং ম্যাটেরিয়ালস নিয়ে যদি আমি কাজ করি তাহলে এটার আসলেই তেমন একটা হবে না, মানে এটার কোনো শেষ নাই। আমি যত আমার যে নলেজটা আছে মানে আমি যে চিন্তা করে আমি মার্কেটিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করছি যে এই যে ক্যাটাগরি আছে যেমন মার্কেটিং ম্যাটেরিয়ালসের ভিতর আছে যেমন ফ্লায়ার আছে, পোস্ট কার্ড আছে, পোস্টার আছে, ব্যানার, বিলবোর্ড, ব্রোশিওর, বিভিন্ন ধরনের নিউজ পেপার অ্যাড আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাড, ওয়েব ব্যানার, রোল আপ ব্যানার। তো এই বিষয়গুলো আসলেই যে আমি যদি ডিজাইনগুলোতে আমি ভালো এক্সপার্ট হই তাহলে এই ডিজাইনগুলো কিন্তু সবসময় লাগবে, এগুলোর আসলে তেমন একটা শেষ নাই। মার্কেটিং ছাড়া যেহেতু একটা কোম্পানি চলবে না, তো একটা কোম্পানির যে মার্কেটিং এর যে টিম থাকে তাদের অবশ্যই ডিজাইন লাগবে। তো তাদের যদি ডিজাইন লাগে তাহলে অবশ্যই আমাকে তার প্রয়োজন পড়বে। তার জন্য আমি ফ্লায়ার করি, পোস্ট কার্ড করি, পোস্টার করি, ব্যানার, বিলবোর্ড, এই ধরনের ডিজাইনের মধ্যে আমি সিলেক্ট করছি আর কি। তো আপনাদের জন্য এটা আলাদা বিষয়, আমি আসলে বলবো না যে মার্কেটিং নিয়ে মেটেরিয়ালস নিয়ে কাজ করেন। তো আপনার যদি ইউআই এর মানে প্রতি যদি ভালো ইন্টারেস্টিং থাকে তাহলে অবশ্যই ওইদিকে মুভ করবেন। এবং কি মার্কেটিং মেটেরিয়ালসের একটু সুবিধা আমি যেটা মনে করে আর কি কাজ করি, যেমন এখানে টেমপ্লেটগুলা আমি অবশ্যই মাইক্রোস্টকের প্রতি বেশি কাজ করতে ভালো লাগে। তো যেমন গ্রাফিক রিবারে যে মার্কেটিং মেটেরিয়ালগুলো আছে সেগুলা ভালোই সেল হয়। তারপরে ফ্রি পিকেও মোটামুটি সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে বিভিন্ন ফ্লায়ার, এই ধরনের ডিজাইনগুলোও সেল হয়। হ্যাঁ, ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনগুলোও সেল হয়, যেমন আপনার বিজনেস কার্ড আছে, লোগো আছে, তারপরে আপনার সব ধরনের ডিজাইনই সেল হয়, প্যাকেজিং এর সেল হয়। কিন্তু আমি মার্কেটিংটা বেছে নিচ্ছি কারণ মার্কেটিং যেহেতু আমি একটা কোম্পানিতে কাজ করতে গেলেও এটা বেশি প্রয়োজন পড়তেছে। যেমন প্যাকেজিং গ্রাফিক ডিজাইনটা কি, এটা শুধু কিন্তু আমি প্যাকেজিং কোম্পানিতেই চাকরিটা করলে আমার জন্য ভালো একটা বেনিফিট আসবে। সব কোম্পানিতে কিন্তু প্যাকেজিং রিলেটেড কাজ করায় না, ওই ধরনের কোম্পানিতে জয়েন করতে হবে। তেমনিভাবে আর্ট ইলাস্ট্রেশনের যদি কথা চিন্তা করি, টি শার্ট যে বিভিন্ন গার্মেন্টস আছে সেখানে আমাকে চাকরি নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। যদি বাংলাদেশের কথা চিন্তা করি যে আমি যদি চাকরি নিই, যেমন মার্কেটিং এর কথা যদি চিন্তা করি, মার্কেটিং কিন্তু এটা সব জায়গায় প্রয়োজন পড়বে। আমি যদি ধরেন যে আমি কোনো জব করব না, আমি একটা প্রেসে ধরেন যে আমার একটা এলাকায় একটা প্রেস আছে, ভালো একটা প্রেস আছে, আমি এখানে জব করব, তো সেখানে কিন্তু মার্কেটিংটাই ম্যাটেরিয়ালস কিন্তু বেশি প্রয়োজন পড়বে। তো সেই বিভিন্ন চিন্তা করে আমি মার্কেটিং এর দিকে ফোকাস করি। মার্কেটিং এর বিভিন্ন মার্কেটে সেলও ভালো হয়, যেমন আপনার ফ্লায়ার সেল হচ্ছে, বিভিন্ন ধরনের মার্কেট, শাটা স্টক, অ্যাডোবি স্টক, বিভিন্ন ধরনের যারা প্রিন্ট আইটেম নিয়ে কাজ করতে চায় তাদের জন্য মার্কেটিং মেটেরিয়ালসই বেস্ট মনে হয়েছে, যার কারণে আমি মার্কেটিং মেটেরিয়ালস নিয়ে কাজ করি। তো আপনাদের ভিতর অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন, অনেকেই হয়তো বিভিন্ন ক্যাটাগরি নিয়ে মিক্স করে কাজ করেন। আসলে আমি সবাইকে বলবো যে আসলে কখনো মিক্স করেন না, আপনার জ্ঞান থাকা ভালো। যেমন প্যাকেজিং নিয়ে জ্ঞান থাকুক, সমস্যা নাই, হয়তো আপনি 4-5টা ডিজাইন করলেন একটা জেনারেল একটা নলেজ নেওয়ার জন্য, যে কখনো যাতে ঝামেলায় না পড়েন, যদি কেউ কাজ দেয় আপনি যদি সেটাকে চালায় নিয়ে যেতে পারেন, এই ধরনের ধারণা রাখবেন। কিন্তু আপনি 5 দিন করলেন মার্কেটিং মেটেরিয়ালস, 10 দিন করলেন প্যাকেজিং ডিজাইন, মোশন গ্রাফিক্স করলেন 10 দিন, এইভাবে করলে কখনোই আপনি সাকসেস পাবেন না। আপনি যদি চান যে না আমি মার্কেটিং মেটেরিয়ালসে শুধু ফ্লায়ার করব, আপনি যদি দেখা গেছে যে আপনি 2 মাস যদি ফ্লায়ার করেন, আমি মনে করি যে আপনার মতো ফ্লায়ার যে কনসেপ্টগুলো থাকবে সেটা আমার চেয়েও অনেক বেটার হবে। তো আপনি যদি একটা জিনিস নিয়ে লেগে থাকেন তাহলে অনেক কিন্তু আগায় যেতে পারবেন। তো আমি সবাইকে বলবো যে আপনারা নিজ থেকে ডিসাইড করবেন যে আসলে আমি কি নিয়ে কাজ করব। যেমন ব্র্যান্ড আইডেন্টি যত ডিজাইন আছে, বিজনেস কার্ড, এমপ্লয়ি কার্ড, তারপরে আপনার ইনভিলাপ, এই ধরনের ডিজাইনগুলো একদম ক্লিয়ার করে ফেলবেন যে এই ডিজাইনগুলোতে যেন আমার কখনো সমস্যা না হয়, বা এই ডিজাইনগুলার কিভাবে করতে হয় সেটা নিয়ে যেন সমস্যা না হয়, বা সাইজ নিয়ে কোনো সমস্যা না হয়, ডিজাইনটা যেন করতে পারি। তারপরে মার্কেটিং যদি সিলেক্ট করেন, মার্কেটিং ডিজাইন করবেন, সব ধরনের ডিজাইন করতে পারবেন।
তো অনেকের এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো ডিজাইন সিলেক্ট করতে পারছি, কিন্তু কিভাবে ভালো ডিজাইন করব বা কিভাবে ডিজাইনটা সুন্দর করব বা ডিজাইনের আমার মাথায় কনসেপ্ট আসে না, কিভাবে ডিজাইন করব। তো এই বিষয়গুলো আসলে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিওটা এবং কি এই ক্লাসটা আসলে সাধারণত একটা কি নিয়ে কাজ করবেন সেটা আপনাদের ডিসাইড করার জন্য, এবং কি আমি একটা বেসিক একটা ধারণা দিলাম। এটা সবার ক্ষেত্রেই হয়তো ইফেক্টিভ নাও হতে পারে, অনেকেই হয়তো জানে, তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা আসলে যারা একদমই বেসিক লেভেলের তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। আমি মনে করি যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করতে খুবই সহজ হবে। কারণ আমার কাছে যত মানুষ SMS করে সবার কাছেই প্রশ্ন থাকে যে ভাইয়া কি নিয়ে কাজ করব, বা কি নিয়ে কাজ করলে আপনার মতো হইতে পারবো, বা কি নিয়ে কাজ করলে আমি ফ্রিল্যান্সিং এ ভালো সফল হইতে পারবো। তো আপনি অবশ্যই ব্র্যান্ড আইডেন্টিটি এটা তো টিক মার্ক দিবেনই। মোশন গ্রাফিক্স এটা যদি এখন নাও শিখেন, সেটা পরবর্তীতে এটাকে আপনি ডাউন রাখতে পারেন। তো এর ভিতর মার্কেটিং অথবা যে কোনো একটা নিতে পারেন। তো আমি সবাইকে যেহেতু এখানে আমাদের 97 আমার ইনরোল হয়েছে, তো তাদেরকে আমি বলবো যদি আপনারা অন্য কোথাও অন্য কোনো ধরন যদি ক্যাটাগরি যদি আপনাকে চুজ না করে থাকেন, তাহলে আমি বলবো যে আমি যেহেতু মার্কেটিং মেটেরিয়ালস নিয়ে কাজ করি, তো আপনারাও এটা নিয়ে কাজ করতে পারেন। তাহলে হয়তো অনেকটাই আমার কাছ থেকে হেল্প পাইতে পারেন। যেমন আমাকে যদি আপনি আর্ট ইলাস্ট্রেশন নিয়ে কখনো কোশ্চেন করেন, সেটা হতে পারে আমার পার্সোনালি বা গ্রুপে, আমি কিন্তু ততটা হেল্প করতে পারবো না, বা আমি তেমন একটা পরামর্শ দিতে পারবো না। যদি আপনি মার্কেটিং মেটেরিয়ালস নিয়ে কাজ করেন, তাহলে আমাকে এখানে একটু ধারণা আছে, আমার এখানে নলেজটা আছে, আমি এই সম্পর্কে আপনাকে হয়তো যথেষ্ট হেল্প করতে পারবো। তো আপনি মার্কেটিং মেটেরিয়ালস নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে ফ্লায়ার আছে, পোস্টার আছে, ব্যানার, তারপর ব্রোশিওরটা অনেক ভালো সেল হয়। তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাডস, এটা ওয়েব ব্যানার। তো এই কয়েকটা ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি যদি ফ্লায়ার, পোস্ট কার্ড, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েব ব্যানার, রোল আপ ব্যানার, এই কয়টা নিয়ে যদি আপনি বেশি কাজ করেন, আমার কাছে মনে হয় যে আপনার সেল ভালো পাবেন। যদি আপনি মাইক্রোস্টকের কথা বলেন, যে গ্রাফিক রিভার হইতে পারে, ফ্রি পিক হইতে পারে। ফ্রি পিকে তো সবচেয়ে সোশ্যাল মিডিয়া পোস্টই বেশি ডাউনলোড হয়। কারণ সোশ্যাল মিডিয়া পোস্টটা কেন ডাউনলোড হয়, সোশ্যাল মিডিয়া পোস্টটা আসলে প্রত্যেকটা কোম্পানি আসলে ফেসবুকে পোস্ট করে, বিভিন্ন জায়গায় পোস্ট করে, যার কারণে জাস্ট একটু চেঞ্জ করে তার কোম্পানির হিসেবে চালাই দেয়। তো এটা আসলে আপনাদের উপর ডিসাইড রইল যে আপনারা কি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। তো আমার যতটুকু ধারণা দেওয়ার, আসলে এটা আমি আগেই বলছি যে এটা আসলে একটা যেহেতু প্রথম ক্লাস, এটা সবার কথা চিন্তা করে ক্লাসটা মানে কন্টেন্টটা রেডি করছি। তো আশা করি সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো আপনাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। আর পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলা ডিজাইনের উপর হবে, যে ডিজাইন কিভাবে সুন্দর করা যায়, বা ডিজাইনে কোন জিনিসটা কিভাবে ইউজ করবেন সেটা নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, তো আপনাদের এক এক করে প্রশ্ন করলে ভালো হয়। জি, একজন করে কথা বললে ভালো হবে। হ্যাঁ, জি, মুখলেসুর রহমান ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। মোশন গ্রাফিক্সটা আসলে প্রথমত আপনাকে ইলাস্ট্রেটর অথবা ফটোশপের ডিজাইনটা করতে হবে। হ্যাঁ, সাপোজ মনে করেন আপনি যদি একটা ব্যানার ডিজাইন করেন, সেটা করার পরে আপনি তো যদি আফটার ইফেক্টও ডিজাইন করা যায়, সেখানে আপনি তেমন একটা ভালো ডিজাইন করতে পারবেন না, আমি যতটুকু মনে করি। তো আমি যেটা করি, বা আমার যে মোশন গ্রাফিক্স যে টিম ছিল, তারা যা করে ইলাস্ট্রেটরে ডিজাইন করে, অথবা আমি ডিজাইন করে দিই, সেই ডিজাইনটা তারা আফটার ইফেক্টে ইম্পোর্ট করার পরে যে জিনিসটাকে অ্যানিমেট করবে, যে জিনিসগুলোকে অ্যানিমেশন করার প্রয়োজন পড়ে, সেই জিনিসগুলো অ্যানিমেশন করে কাজে লাগায়। অথবা দেখে গেছে যে বিভিন্ন ধরনের ভিডিও যে অ্যাডভার্টাইজিং আছে, সেগুলাও আফটার ইফেক্ট দিয়ে করে। ঠিক আছে, এটা আসলে আফটার ইফেক্ট যদি আপনি মোটামুটি শিখেন, আমার কাছে মনে হয় যে আপনার মোশন গ্রাফিক্সের জন্য আর কি অন্য সফটওয়্যার শেখা লাগবে না, আমি যতটুকু জানি।
হ্যাঁ, অনেক সফটওয়্যার আছে। সিনেমা 4D আমি শিওর জানি না, আমি মোশন নিয়ে তেমন একটা কাজ করি না। তো সিনেমা 4D, তারপরে বিনাইল নামে একটা নাকি এরকম একটা সফটওয়্যার আছে। তো আমি যতটুকু জানি ইউজারের ক্ষেত্রে আফটার ইফেক্টেই বেশি। আপনি যদি সার্চ করলে হয়তো বুঝতে পারবেন। জি জি, ব্লেন্ডার, হ্যাঁ ব্লেন্ডার, হ্যাঁ। জি। আসলে মোশন গ্রাফিক্স আসলে প্রিমিয়ার প্রো আসলে ভিডিও এডিটিং সফটওয়্যার, ঠিক আছে। এটা আসলে ভিডিও আপনি বিভিন্ন ভিডিও এডিটিং, আসলে যারা ভিডিও এডিটিং করে তাদের জন্য এটা কি করে, কিন্তু মোশন গ্রাফিক ডিজাইনের জন্য অবশ্যই আর কি আফটার ইফেক্ট শেখা জরুরি, ঠিক আছে। কারণ অ্যানিমেটের জন্য আসলেই কিন্তু প্রিমিয়ার প্রো না, অ্যানিমেটের জন্য অবশ্যই আফটার ইফেক্ট। বিভিন্ন ধরনের আপনি বিভিন্ন যে ইন্ট্রোগুলা তৈরি করে, যেমন ইউটিউব চ্যানেলে যে ইন্ট্রোগুলা আছে সেগুলো কিন্তু আফটার ইফেক্ট দিয়ে তৈরি করে, বা ওই যে নিশাত সুলতানা আপু বলছে ব্লেন্ডার, হ্যাঁ এটা দিয়েও তৈরি করে। আফটার ইফেক্ট, হ্যাঁ অবশ্যই। আগে এই আফটার ইফেক্টটা আমি বলবো যে আগে আফটার ইফেক্টের দিকে না গিয়ে আগে ডিজাইন কনসেপ্টগুলো তৈরি করেন, ডিজাইনটা শিখেন ভালোভাবে। যখন আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হবে বা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারতেছেন, তখন আপনি মোশনের অ্যানিমেট দেওয়া শিখলে ভালো হয়। দেখলেন যে আপনি ভালোভাবে ডিজাইনই করতে পারেন না, আগেই মোশন গ্রাফিক্সের দিকে গেলেন, তাহলে কিন্তু মিক্স হয়ে যাবে, আসলে কোনোটাই সাকসেস পাবেন। আগে ডিজাইনটা ভালোভাবে শিখেন, জাস্ট পরবর্তীতে অ্যানিমেট কিভাবে করতে হয় সেটা শিখলে ভালো হবে আমার কাছে মনে হয়। আচ্ছা, কোনটাকে, এটা আসলে ইউজারের উপর ডিপেন্ড করে যে আসলে আমি কোনটাকে, মানে আমি কোনটা দিয়ে ভালো পারি, ঠিক আছে। কেউ আছে ফটোশপে অনেক সহজেই ডিজাইন করতে পারে, তার কাছে এটা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনি যদি গড় হিসেব করেন, যে আসলে গড় হিসেব করলে ইলাস্ট্রেটরের ডিজাইনগুলা খুব সহজে করা যায়, কারণ এখানে আর্টবোর্ডের বাইরে ডিজাইন করা যাচ্ছে, এবং কি খুব সহজেই বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন, বিভিন্ন জিনিস আঁকাইতে পারবেন যেটা ফটোশপে করতে পারবেন না। এবং কি বড় বড় ডিজাইনারদের ডিজাইন দেখছি তারা ইলাস্ট্রেটরে ডিজাইন করে ফটোশপে নিয়ে যায়। অনেক মেটেরিয়ালস আছে যে ইলাস্ট্রেটরে শেপ তৈরি করে নিয়ে ফটোশপে সেটাকে ইম্পোর্ট করে তারপরে ডিজাইন করে। তো অবশ্যই যেহেতু ইলাস্ট্রেটরে আমাদের যাইতেই হচ্ছে, তাহলে অবশ্যই আমি বলবো যে ইলাস্ট্রেটরে ডিজাইন করতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন ওয়েব টেমপ্লেটগুলা, এগুলাও ইলাস্ট্রেটরে করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেকেই ফটোশপে করে। তো আমি বেশিরভাগ যেটা আমার কথা বলবো যে আমি ইলাস্ট্রেটরে ডিজাইন করতে খুব ভালো লাগে ফটোশপের তুলনায়, কারণ এখানে আমার আগে থেকেই ভালো লাগে, কিন্তু তারপরেও ফটোশপে ডিজাইন করি। দেখা গেছে ফ্রি পিকের ডিজাইনটা ফটোশপে একটু সেল বেশি হচ্ছে, যার কারণে ফটোশপে করার চেষ্টা করি। কিন্তু আমি এখন যেটা ডিসিশন নিছি যে আমি সবই ইলাস্ট্রেটরে করব, কারণ ইলাস্ট্রেটরে ডিজাইন না করলে দেখা গেছে শাটার স্টকের জন্য আলাদা ফাইল রেডি করতে হচ্ছে, এটাকে কনভার্ট করতে হচ্ছে। এবং কি আরেকটা কথা হলো, ইলাস্ট্রেটর সব জায়গায় সাপোর্ট করবে, এটা মনে রাখবেন যে ইলাস্ট্রেটরের ফাইল কোনো ক্লায়েন্ট বা কোনো ব্যক্তি রিজেক্ট করতে পারবে না। কিন্তু ফটোশপের অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক ক্লায়েন্ট বলে যে আমি ফটোশপের ডিজাইনটা নিব না, আমাকে ইলাস্ট্রেটর করে দাও, এরকম অনেকেই বলে, ঠিক আছে। তো ইলাস্ট্রেটরের ডিজাইন আপনি বিভিন্ন মার্কেট আপনাকে ভ্যালু দিবে যে না আমাকে ভেক্টর ফাইল দাও, ঠিক আছে। তো যার জন্য আমি বলবো যে আচ্ছা আচ্ছা, ওকে।